আমরা অনেকেই জানি নবদ্বীপে মহাপ্রভুর জন্ম। দ্বিতীয় একটি মত রয়েছে, যে মত অনুযায়ী মায়াপুরে মহাপ্রভুর জন্ম। তাহলে মহাপ্রভু কেন ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন? মোরা তব চরণে শরণাগত। মায়াপুর বলে একটা স্থান রয়েছে, এটি অন্তর্দ্বীপ, সেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আজ 28শে জুলাই 2025 সোমবার। গত পর্বে আমরা ছিলাম মায়াপুরে, এবং মায়াপুরে আপনারা একটি অসাধারণ পারিবারিক পরিবেশে কোথায় থাকবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছিলাম ঠিক আগের পর্বের ভিডিওতে। আজ আপনাদের দর্শন করাবো একেবারে অন্য রকম এক মায়াপুরের, চেনা গণ্ডির বাইরে গিয়ে এক মায়াপুর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হুলোর ঘাটে, আর এই হুলোর ঘাট থেকেই আমাদের এই মায়াপুর দর্শন শুরু হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের মায়াপুর দর্শন। আমরা এখন যাত্রা শুরু করেছি মায়াপুর দর্শনের উদ্দেশ্যে, আর তার আগে আমাদের একটু করে চা খেয়ে নিতে হবে, কারণ সকালে আমরা কিছুই খাইনি। এইখানে এরকম প্রচুর দোকান রয়েছে যেখানে চায়ের পাশাপাশি এরকম বৈষ্ণব ধর্মের উপাচারের নানান বিষয় বা বস্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর খুব সকাল সকালে সমস্ত দোকান খুলে যায়। তো আমরা এখন চা খেয়ে নিই, আর সঙ্গে দেখতে পাচ্ছেন দুটো বিশাল বড় বড় বিস্কুট। আমরা হুলোর ঘাট থেকে টোটো করে এখন প্রথমেই চলে যাব শ্রী চৈতন্য মহাপ্রভু বা নিমাইয়ের জন্মস্থানে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি নিমাইয়ের জন্মস্থানে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থানের মূল প্রবেশ তোরণ। তোরণ পেরিয়ে আমরা সরাসরি চলে এসেছি প্রাচীন এক নিম গাছের সামনে। স্থানটির সঙ্গে নবদ্বীপের একটি বিশেষ জায়গার হুবহু মিল রয়েছে। নিম গাছ, সচিমাতার কুঠির, সবই যেন একরকম। কৌতূহলবশত মন্দিরের সেবকের কাছে প্রশ্ন করলাম, নবদ্বীপ না মায়াপুর, কোথায় জন্মেছিলেন নিমাই? প্রকৃত জন্মস্থান তার কোনটি? নবদ্বীপ হচ্ছে 9টা দ্বীপের মধ্যে আছে অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ, বদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, রুদ্রদ্বীপ, মদ্রুম দ্বীপ। এই 9টি দ্বীপের মধ্যে অন্তর্দ্বীপে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। ভক্তি রত্নাকর গ্রন্থ নরহরি সরকার ঠাকুরের রচিত। তিনি লিখেছেন, নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে স্থান, যথায় জন্মিলেন গৌরচন্দ্র ভগবান, জয়ীছে বৃন্দাবনে যোগপীঠ সুমধুর, তৈছে নবদ্বীপে যোগপীঠ মায়াপুর। আমরা আজকে বিতর্কিত স্থান হিসেবে যেখানে দেখছি, সেটা একটি গঙ্গার পশ্চিম পারে অবস্থিত প্রাচীন মায়াপুর নাম দিয়েছে। এই প্রাচীন মায়াপুর নামটি হয়েছে 1942 সালে, কিন্তু মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন 1486 খ্রিস্টাব্দে। সেই লোককে বিভ্রান্ত করার জন্য রামচন্দ্রপুরের কিয়ৎ অংশটাকে মায়াপুর বলে গ্রহণ করছে, কিন্তু তাহা নহে। এবং বলছেন চৈতন্য ভাগবত যে ভাগীরথী পূর্বশল্যে সচিরতনয় হইল উদয়। ভাগীরথীর পূর্ব নদীর পরিবর্তন হয় স্বীকার্য, দিকের পরিবর্তন হয় না, দিক ঠিক থাকে। আমাদের ভাগীরথীর পূর্ব দিক দেখুন, এখনো গঙ্গা প্রবাহিত হয়েছে, ভাগীরথী প্রবাহিত হয়েছে, তার পূর্ব দিকেই পড়ছে অন্তর্দ্বীপ। এবং লেটেস্ট যে আমাদের যে ঐতিহাসিক ছিলেন দীনেশচন্দ্র সেন, বৃহৎবঙ্গে তিনি বিস্তারিতভাবে জানিয়ে দিয়ে গেছেন যে মায়াপুরটা অ্যাকচুয়ালি ভগবানের জন্মস্থান। আপনার গিরিশ মঞ্চ দেখেছেন, গিরিশ বাবু এই ভক্তি বিনোদ ঠাকুরকে সপ্তম গোস্বামী আখ্যায়িত করেছিলেন। ব্রিটিশ পিরিয়ডে তিনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি তার এই স্থানটি আবিষ্কার করেছিলেন। 1894 সালে এইটি মহাপ্রভুর জন্মস্থান সমস্ত নথিপত্র নিয়ে আবিষ্কার করেছিলেন। আজকে আমরা যে নিমাইয়ের জন্মস্থান দর্শন করছি, এবং এই নিমাইয়ের জন্মস্থান মায়াপুর না নবদ্বীপ, এখানে যে মহারাজ ছিলেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। তিনি তার মতো করে বললেন, এই যে যোগপীঠ, এই যোগপীঠে আরো অনেক কিছু দেখার রয়েছে, সেগুলো আপনাদের ঘুরে দেখাই।
মায়াপুরে নিমাইয়ের জন্মস্থান হিসাবে প্রচারিত এই স্থানে রয়েছে শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুরের স্মৃতি মন্দির। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের আধ্যাত্মিক সংস্কারক ছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। তাঁরই পুত্র শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচার ও প্রসারের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। স্মৃতি মন্দিরের গর্ভগৃহে ভক্তিবিনোদ ঠাকুরের একটি মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। এরপর আমরা চলে এসেছি শ্রী শ্রী গৌর গদাধর ও শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহদেব মন্দিরে। এই মন্দির গর্ভগৃহে রয়েছেন গৌর নিতাই এবং নৃসিংহদেব ও লক্ষ্মী। এই স্থানে একটি বিশেষ মন্দিরে জোড়া শিব অবস্থান করছেন, যাঁরা ছিলেন মহাপ্রভুর লীলার অংশ। এই বিষয়ে আরও বিস্তারিত জানালেন মন্দিরের সেবক। এখানে হচ্ছেন দুইজন শিব, একজন হচ্ছেন ক্ষেত্রপাল শিব, একজন হচ্ছেন গোপেশ্বর শিব। এখানে বড়জন হচ্ছেন ক্ষেত্রপাল, উনি হচ্ছেন ভগবানের এই ধামের রক্ষক, এবং গোপেশ্বর শিব রয়েছেন, তিনি হচ্ছেন ভগবানের লীলার গাইডেন্স বা লীলার প্রোটেক্টর হিসাবে, যেরকমভাবে বৃন্দাবনে রয়েছেন যেই গোপেশ্বর শিব রূপে, সেই রকমভাবে একজন হচ্ছেন ধামের রক্ষক আর একজন হচ্ছেন ভগবান লীলার রক্ষক হবে। এই দুইজন গোপেশ্বর এবং ক্ষেত্রপাল শিব। এখন আমরা উপস্থিত হয়েছি মূল মন্দিরের সামনে, কিন্তু মন্দির খোলে সকাল 8:30টার পর, আর আমরা গিয়েছিলাম আগে, তাই দর্শন করা হলো না। আপনারা যারা আসবেন অবশ্যই সকাল 8:30টার পরে আসবেন, আর 8:30টার সময় এখানে সকালের ভোগ প্রসাদ পেতে পারেন। এছাড়াও রয়েছে দুপুরের ভোগ প্রসাদ এবং রাতের ভোগ প্রসাদ। সকালবেলা কেউ প্রসাদ পেতে চাইলে সকালবেলা আপনার 7:30 8টার সময় থেকে কুপন দেওয়া হয়, 8:30টায় ভোগ প্রসাদ দেওয়া হয়। অন্ন, সবজি, ডাল, সবজি সব দেওয়া হয়। কুপন 60 টাকা। আচ্ছা, দুপুরে প্রসাদ দেওয়া হয়, সেটা এখন থেকে কাটতে পারেন, দুপুর 12টার মধ্যে কেটে নিতে হবে। 80 টাকা তার কুপন মূল্য। আবার রাত্রিরে আপনার 8:30টায় প্রসাদ দেওয়া হয়, তার মূল্য হচ্ছে ওই 60 টাকা। সেটা 8:30টার মধ্যে কুপন প্রসাদ হলে ঢুকে যেতে হবে। আমরা প্রথমে গেছিলাম নিমাই যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই যোগপীঠে। এরপরে আমরা চলে এসেছি শ্রীবাস অঙ্গনের সামনে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে তোরণ, এই তোরণ হচ্ছে শ্রীবাস অঙ্গনের তোরণ। নিমাইয়ের জন্মস্থানের খুব কাছেই রয়েছে এই শ্রীবাস অঙ্গন, আর এই শ্রীবাস অঙ্গনের আরেকটি নাম রয়েছে, যেটি হচ্ছে খোল ভাঙা ডাঙা। আর আমরা এখন শ্রীবাস অঙ্গনের প্রবেশ তোরণের সামনে দাঁড়িয়ে রয়েছি। দ্বাররক্ষক রয়েছেন শ্রী নারায়ণ। 3 চূড়া বিশিষ্ট এই অপূর্ব সুন্দর প্রবেশ তোরণ পেরিয়ে আমরা এখন প্রবেশ করছি শ্রীবাস অঙ্গনের ভেতরে। শ্রীবাস অঙ্গনের ভেতরে প্রবেশ করেই 5 শৃঙ্গ বিশিষ্ট শ্বেত শুভ্র হরিমঞ্চের দর্শন পাবেন। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতেন। পাশাপাশি চাঁদ কাজীর আদেশে এই স্থানেই নাম সংকীর্তনের খোল ভাঙা হয়েছিল। আপনারা এখানে এসছেন, এটা শ্রীবাস ঠাকুরের বাড়ি। এই জায়গার নাম হলো শ্রীবাস অঙ্গন। এইখানে মহাপ্রভু হরিনাম করতেন। চাঁদ কাজী ছিলেন বিচারপতি, উনি ছিলেন মুসলমান। ওনার কাছে লোকজন সবাই নালিশ করতো, হিন্দু মুসলমান, বলতো এরা দিন রাত হরিনাম করে, আমাদের ঘুমোতে দেয় না, এর একটা বিচার করো। চাঁদ কাজীর বিচারের কি পরিণতি ঘটেছিল সে ঘটনা আগে গিয়ে বলবো। আপাতত আমরা পৌঁছে যাব মাসির বাড়ি। শ্রীবাস অঙ্গন আমরা দেখলাম। এরপর আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মঠে, আর এই শ্রী চৈতন্য মঠেই রয়েছে নিমাইয়ের মাসির বাড়ি। তাহলে চলুন আমরা ভেতরে প্রবেশ করব এবং এখানে যে দর্শনীয় যা যা রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা এখন দেখতে পাচ্ছেন সামনে মায়াপুর শ্রী চৈতন্য মঠ। তোরণের 2 প্রান্তে রয়েছে বিশালাকার 2টি সিংহ এবং শ্রী নারায়ণ দ্বার রক্ষক হিসাবে এই প্রবেশ তোরণের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মঠে প্রবেশ করেই রয়েছে ভক্ত নিবাস, আর এই ভক্ত নিবাসে আপনারা কিভাবে থাকবেন সেটা অবশ্যই জানাবো। তবে আপাতত মঠ ঘুরে দেখি।
মহাপ্রভুর মাসির বাড়ি নামে খ্যাত এই মঠটিতে বসবাস করতেন শ্রীলা ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুরের সুযোগ্য এই সন্তান নাকি শ্রী জগন্নাথ দ্বারা প্রেরিত হয়েছিলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচার ও প্রসারের জন্য। আমাদের সৌভাগ্য এ বিষয়ে আরও বিস্তারিত জানানোর জন্য এগিয়ে এলেন মঠেরই একজন দায়িত্বপ্রাপ্ত সেবক। জয় নিতাই। ইনি হলেন জগৎগুরু ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুর এসে মহাপ্রভুর জন্মস্থানকে আবিষ্কার করে উনি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছিলেন এই শুদ্ধ ধর্ম প্রচারের জন্য কোন এক মহাপুরুষকে পাঠিয়ে দেওয়ার জন্য। তখনই জগন্নাথ দেব জগৎগুরু ছিল প্রভুপাদকে ওনার পুত্ররূপে পাঠিয়ে দেন। প্রভুপাদ আজ সারা বিশ্বে এই গৌড়ী মঠ স্থাপন করেন। আকর মঠরা শ্রী চৈতন্য মঠ মূল আদি কেন্দ্র মায়াপুর, এই শ্রী চৈতন্য মঠ স্থাপন করেন। এবং ওই যে দেখছেন না ওনার সমাধির পিছনে লেখা আছে উৎকলে পুরুষোত্তমাৎ, উৎকলে আমাকে মহাপুরুষের জন্ম হবে, আবির্ভূত হবে, যার দ্বারাই মহাপুর অপূর্ণটা পূর্ণ হবে। আমরা এখন প্রভুপাদের বিশ্রামকুটি ভক্তি বিজয় ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি। প্রভুপাদের শিষ্য বিজয় দাস অধিকারী এই ভবনের নির্মাণ করেন গুরুর বসবাসের জন্য। মায়াপুরে থাকাকালীন প্রভুপাদ এই ভবনে বিশ্রাম নিতেন বা বসবাস করতেন। এবার চলুন আপনাদের এই মঠের মূল মন্দিরে নিয়ে যাব। দর্শন করুন আকর মঠরা শ্রী চৈতন্য মঠের মূল মন্দির, যে মন্দিরে সাক্ষাৎ ভগবানের সেবা হয়। জীব কলিজীব তাকে সেবাকের উদ্ধারের জন্য তিনি স্বয়ং এসেছেন এবং এখানেই প্রতিষ্ঠিত আছেন। প্রভুপাদ এনাকে নিয়ে এসেছিলেন, এক মহান কাহিনী আছে। প্রভুপাদ গিয়েছিলেন জয়পুরে, সেখানে যাওয়ার ফল এই বিগ্রহ থেকে পছন্দ হয়, সেই বিগ্রহ বিক্রি হয়ে গিয়েছিলেন। তো প্রভুপাদ বলে আমার এই বিগ্রহ তো পছন্দ হয়েছে, এই বিগ্রহ আমাকে দিতে হবে। তো দোকানদার বলেন যে বিগ্রহ তো বিক্রি হয়ে গেছে। তখন প্রভুপাদ মন একটু দুঃখিত হয়ে ফিরে আসেন। আসার পর রাত্রে বিগ্রহ সে দোকানদারকে স্বপ্নে দেখান, কাল যে সাধু মায়াপুর থেকে এসেছিল ওই সাধুই আমাকে সেবা করতে পারবে এবং আমি মায়াপুরে যাব। তখন স্বপ্ন ভঙ্গে পরে উনি অবাক হয়ে যান যে বিগ্রহ কথা বলে। ওনার নিজের খরচে সে জয়পুর থেকে এই বিগ্রহ গান্ধারীকে গিধারীকে নিজেই এই চৈতন্য মঠে দিয়ে যান। এই সেই বিগ্রহ যাকে প্রাণ প্রতিষ্ঠা হয়নি। কারণ প্রভুপাদকে বলেছেন আপনি প্রাণ প্রতিষ্ঠা করেননি কেন? প্রভুপাদ যে বিগ্রহ কথা বলতে পারে তাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় নাকি? প্রভুপাদের সেবিত বিগ্রহ আমরা দেখলাম, আর প্রভুপাদের গুরুদেবের একটি মন্দির এখানে রয়েছে, সেটিও এখন আমরা দেখব। এটা হলো জগৎগুরু ছিল প্রভুপাদের গুরুদেব ছিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজের সমাধি মন্দির। আর বাম পাশে এটা হলো ভক্তি প্রজ্ঞানন্দ গোস্বামী মহারাজের সমাধি। প্রভুপাদের প্রধান শিষ্য ভক্তিলাল চিত্ত গোস্বামী মহারাজের প্রধান শিষ্য ছিলেন। আমরা এখন প্রবেশ করছি শ্রীলা গৌরকিশোর দাস বাবাজী মহারাজের সমাধি মন্দিরের ভিতরে। এই সেই মহান সাধু যার কাছে জগৎগুরু ছিল প্রভুপাদ দীক্ষিত হয়েছিলেন এবং যার কৃপায় জগৎগুরু ছিল প্রভুপাদ সারা দুনিয়ায় অন্ধকারকে দূরীভূত করে সূর্যের আলো ছড়িয়ে দিয়েছিলেন। ইনি যখন নবদ্বীপে ভজন করতেন গঙ্গা তীরে একটি ছোট কুঠি করে, ভিক্ষা করতেন না তিনি, তাকে যা দিতেন সেটাই তিনি গ্রহণ করতেন। এবং যদি কেউ কিছু না দিতেন তিনি গঙ্গার জল অথবা গঙ্গার পেড় মাটি খেয়ে হরিভোজন করতেন। এবং 34 মাসের সময় কাহর 4 মাস কারো বাড়ি যেতেন না। এত বৈরাগ্য ছিলেন এনার। হরে কৃষ্ণ। এবার দর্শক করুন জগৎগুরু ছিল প্রভুপাদের ভজন কুটির। এখান থেকেই সর্বপ্রথম সারা বিশ্বে নাম প্রচার শুরু হয় এবং আকর গৌড়ীয় মঠের শ্রী চৈতন্য মঠ মূল কেন্দ্রস্থল। এখানেই প্রভুপাদ শত করে নামযজ্ঞ করেছিলেন। শিষ্য সেই কুঞ্জবিহারী চৈতন্য মঠের আদি শিল্পী এবং গৌড়ীয় মঠের মূল স্তম্ভ, যার জন্য প্রভুপাদ তিনি চৈতন্য মঠ স্থাপন করে এবং অন্যান্য মঠ স্থাপন করেন, শাখা মঠ, গৌড়ীয় মঠ এবং শুদ্ধ নাম প্রচারের সহযোগিতা লাভ করেছিলেন। এই সে প্রধান শিষ্য যার কৃতিত্ব বলে শেষ করা যায় না, কুঞ্জবিহারী বিদ্যাভূষণ
নাম ছিলেন, এবং পরবর্তীতে সন্ন্যাস নাম ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ। বিশাল বড় অঞ্চল জুড়ে এই শ্রীচৈতন্য মঠের অন্য একটি প্রান্তে রয়েছে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড। এই কুণ্ডের চারিদিকে রয়েছে প্রচুর গাছপালা, তার মধ্যে অন্যতম একটি বৃক্ষ বা গাছ কেলিকদম্ব, সেটি আপনাদের দর্শন করালাম। আর এই কেলিকদম্ব গাছের ঠিক সামনেই রয়েছে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড। খুব সুন্দর করে ঘাট বানানো রয়েছে, আপনারা চাইলে এই শ্যামকুণ্ড বা রাধাকুণ্ডের জল মাথায় নিতে পারেন। মায়াপুর শ্রীচৈতন্য মঠে রয়েছে সরভুজ শ্রীচৈতন্য মহাপ্রভুর মূর্তি। এই মঠে আপনারা কিভাবে থাকবেন, ভক্তনিবাস কিভাবে পাবেন? এখানে কি ভক্তনিবাস আছে? হ্যাঁ, এখানে সমস্ত ভক্তের জন্য বাসস্থান আছে, নিবাস আছে, এবং থাকার সুব্যবস্থা এবং নিত্য প্রসাদের ব্যবস্থা। এখানে অনেক ভক্তের সমাগম হয়, তো বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় ওটা বুক হয় না, কারণ এত ভক্তের সমাগম হয় যে এসে বুক করতে। নিমাইয়ের যে জন্মস্থান সেটা হচ্ছে মথুরা, আর শ্রীচৈতন্য মঠ যেটা এটা হচ্ছে বৃন্দাবন। আর এ দুটো দর্শন করার পর আমরা চলে যাব অযোধ্যায়। আমরা এই মুহূর্তে শ্রীচৈতন্য মঠ থেকে বেরোলাম আর বেরিয়ে যাব মুরারি গুপ্ত শ্রীপাঠে। আর এই লোকেশনটা কি সেটা আপনাদের জানিয়ে দিই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শ্রীচৈতন্য মঠের একদম গেটের সামনে বা প্রবেশ তোরণের সামনে। তার ঠিক বাম দিকে রয়েছে মুরারি গুপ্তের শ্রীপাঠ। রাস্তাটা দেখিয়ে দিই। এই রাস্তা ধরে এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব মুরারি গুপ্তের শ্রীপাঠে। যেতে যেতে আপনাদের জানিয়ে দিই আপনারা মায়াপুর ঘুরবেন কিভাবে এবং খরচ কত হবে। প্রথমেই বলি, টোটো রিজার্ভ করার দরকার নেই। হুলোর ঘাট থেকে মাত্র 15 টাকা ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যাবেন নিমাইয়ের জন্মস্থানে। নিমাইয়ের জন্মস্থান থেকে মুরারি গুপ্তের বাড়ি বা অযোধ্যা সবটাই কিন্তু কাছাকাছি এবং পায়ে হেঁটে ঘোরা যায়। আমরা এখন পৌঁছে গেছি ঠাকুর মুরারি গুপ্তের শ্রীপাঠের ঠিক সামনে। সামনে দেখতে পাচ্ছেন তোরণ। এই যে জায়গাটায় আজকে আমরা এসেছি, এখানে মূলত অনেকেই আসেন না, কিন্তু এখানেও রয়েছে একটি বিশেষ কাহিনী। সেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং আপনাদের জানানোর জন্য আজকে এই জায়গাটা আমি আপনাদের নিয়ে এসেছি। আপনাদের প্রথমেই বলেছিলাম যে আজকে আমরা অন্য অচেনা বা অন্যরকম এক মায়াপুর দর্শন করব। আর সে কথা মাথায় রেখেই এমন কতগুলো জায়গা আমরা নির্বাচন করেছি যে জায়গাগুলো সাধারণত মানুষ দেখতে আসেন না। আপনাদের এখন দেখাচ্ছি ঠাকুর মুরারি গুপ্তের শ্রীপাঠের যে প্রবেশ তোরণ। চলুন, একটা বিশাল বড় গেট রয়েছে, আর গেটের একটি ছোট্ট অংশ রয়েছে কাটা, সেখান দিয়ে প্রবেশ করা যায়। আমরা ভেতরে প্রবেশ করি। আপনার মনে হতে পারে আপনি কোনো একটা ঘন জঙ্গলের মধ্যে পৌঁছে গেছেন। দুদিকে সেরকমই গাছপালা দিয়ে এই জায়গাটি কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে। এখনো পর্যন্ত যতগুলো মন্দির, মঠ বা আশ্রমে আমরা গেছি আজকের এই মায়াপুর দর্শনের পর্বে, সবচেয়ে নিরিবিলি, শান্ত, অতি একটি পবিত্র স্থান। মানে এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাইরে যে কোলাহলের একটা জগৎ আছে, সেই জগতের বাইরে আমরা চলে এসেছি। আপনারা যারা আসবেন অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। আর আপনাদের আগেই জানিয়েছিলাম এই জায়গার একটা আলাদা মাহাত্ম্য আছে, কাহিনী আছে, সেটা এখন আপনাদের জানাবো। তাহলে এই স্থানের নাম ঠাকুর মুরারি গুপ্তের শ্রীপাঠ। ঠাকুর মুরারি গুপ্ত তিনি ভগবানের পার্ষদ ভক্ত ছিলেন। ভগবান যে 4 যুগে এসেছিলেন, সত্য যুগে মুরারি গুপ্ত ভগবান বিষ্ণুর বাহন ছিলেন গরুর, আর ত্রেতা যুগে রামচন্দ্র নীলায় তিনি হনুমান ছিলেন। তো হনুমানের ইষ্ট দেবতা কে ছিলেন? শ্রী রামচন্দ্র। দাপর যুগে কৃষ্ণ নীলায় তিনি আবার গরুর হয়ে এসেছিলেন। দ্বারকাধীশ কৃষ্ণের বাহন হচ্ছে গরুর। আর বর্তমান কলিযুগে মহাপ্রভুর নীলায় তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেন। নাম হচ্ছে মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশ সিলেট। ওটা আগের নাম ছিল শ্রীহট্ট জেলা, বর্তমান নাম হয়েছে সিলেট জেলা ডিস্ট্রিক্ট। তিনি সেখানে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই স্থানে এসেছিলেন। এটা মুরারি গুপ্তের বাড়ি বা ভজন স্থান।
আর এই স্থানে এসে তিনি সীতারামেরই সেবা করেছিলেন দেহ মন প্রাণ দিয়ে। এটা হচ্ছে আমাদের রাম সীতা মন্দির। এখানে রাম লক্ষ্মণ সীতা হনুমান আছেন। এই স্থান অভিন্ন অযোধ্যা দর্শন করলে যেই ফল লাভ হয়, এই স্থানে ঠাকুর দর্শন করলে বা আসলে অযোধ্যারে ফল লাভ হয়। তাহলে আজকে আপনারা কোথায় এসেছেন? সবাই অযোধ্যায় এসেছেন, রামচন্দ্রের বাড়িতে। অভিন্ন বলতে ভেদ জ্ঞান করা যাবে না। ত্রেতা যুগে যে রামচন্দ্র অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন সেই স্থান আর এই স্থান একই সেম। তো এই স্থানে মহাপ্রভু মুরারি গুপ্তকে বরাহ রূপে দর্শন দিয়েছিলেন। রাম নাম ভজলে राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। অযোধ্যা দর্শন করে শ্রীচৈতন্য মঠের কাছে একটি খাবারের দোকানে আমরা ঢুকলাম আজকের জল খাবারের জন্য। আর দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে দক্ষিণের পেটাই পরোটা, আলু, মটর, সয়াবিনের তরকারি। সুস্বাদু পরোটার সঙ্গে উপরি পাওনা পেলাম দোকানদারের সুকণ্ঠে গান। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে হে গোবিন্দ রাখো চরণে। গোবিন্দ প্রেম গানের সুমধুর রেশ নিয়ে এখন আমরা পৌঁছে গেছি চাঁদ কাজীর সমাধিস্থলে। এই সমাধিস্থলে একজন গাইড পাবেন, যিনি চাঁদ কাজীর সাথে মহাপ্রভুর সম্পর্ক ও সমাধিস্থলের মাহাত্ম্য আপনাকে বুঝিয়ে বলবেন। আপনারা এসে উপস্থিত হয়েছেন চাঁদ কাজীর সমাধির স্থানে। সমাধি দিয়েছিলেন কে? মহাপ্রভু নিজে। কাকে দিয়েছিলেন? চাঁদ কাজী নামক ওই ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদ কাজী নাম শুনে বোঝা যাচ্ছে তিনি মুসলিম ছিলেন। তাহলে মহাপ্রভু কেন ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন? তো চাঁদ কাজী কে ছিলেন? ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছেন চাঁদ কাজী ছিলেন দাপর যুগে মথুরার রাজা কংস মহারাজ। সেই দাপর যুগের কংস মহারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদ কাজী হিসাবে জন্ম পেলেন। যখন নবদ্বীপের মায়াপুরে সতী মায়ের গর্ভে চৈতন্য ভগবান রূপাবতীর্ণ হব, সেই সময় আমি তোমাকে উদ্ধার করব। সেই চৈতন্য ভগবান চাঁদ কাজীকে হরি নাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন। দয়াল গৌর হরি তাকে বক্ষে টেনে নিয়ে হরি নাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন। আর আশীর্বাদ করে বলেছিলেন, তুমি যবন হয়ে মুসলিম হয়ে আমার ভক্ত এবং শিষ্য হলে, তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটি দিয়ে সমাধি দেব। আর সমাধির উপরে একটা গোলক চাপা গাছ বসিয়ে যাব, যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিতে ঝরে পড়বে। এই সেই গোলক চাপা গাছ, যার বয়স বিগত দোল পূর্ণিমার দিন 525 বছরে পড়েছে। এই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত কাহিনী। জয় মহাপ্রভু কি জয়, জয় চাঁদ কাজী কি জয়। হরে কৃষ্ণ। আমরা এই মুহূর্তে মায়াপুরের একটি অত্যন্ত প্রসিদ্ধ এবং প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, যেটা হচ্ছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মন্দির। মায়াপুর জগন্নাথ মন্দির নাকি শ্রীক্ষেত্র পুরীর সমতুল্য। প্রবেশ তোরণ পেরোলেই
সুদৃশ্য জগন্নাথ মন্দিরের দর্শন মেলে। হরে কৃষ্ণ। রাজাপুর জগন্নাথ মন্দির অভিন্ন পুরী ধাম, এবং এই ধামে স্বয়ং জগন্নাথ পুরী থেকে এখানে এসেছিলেন। আর বিশেষ করে এটা হচ্ছে এই ধামের মধ্যে, নবী ধামের মধ্যে খুব শ্রেষ্ঠ ধাম বলা হয়েছে, কেন স্বয়ং জগন্নাথ এখানে বিরাজ করেন। কিন্তু এই জগন্নাথ কখনো তিনি রথে ওঠেন না, এই জগন্নাথ এখানে স্নান থেকে তিনি মন্দিরে থাকেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই স্থানে এই যে পরিবেশটা যে রয়েছে, এই পরিবেশের মধ্যে মেন হচ্ছে আমরা জগন্নাথপুরীতে যাই, সেখানে শুধু হিন্দুদের এলাও, কিন্তু এখানে সমস্ত মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যত রকম জাতি আছে সবাই এখানে আসেন, দর্শন করেন, জগন্নাথ প্রসাদ পান ও জগন্নাথ আনন্দ অনুভব করেন। এই সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধাম বলা হয়েছে। মায়াপুর জগন্নাথ মন্দির প্রাঙ্গণে অনেকগুলি দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মহাদেব মন্দির। এই মহাদেব মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় এবং এই মন্দিরের লাগোয়া রয়েছে একটি মনস্কামনা তলা, যেখানে ভক্তরা তাদের মনস্কামনা জানিয়ে পাথর বা ঢিল ঝুলিয়ে রাখেন। শিব মন্দিরের ঠিক পিছনেই রয়েছে একটি সুদৃশ্য সাজানো গোছানো পুকুর, যে পুকুরে রয়েছে একটি হংসরূপের নৌকা, যে নৌকায় চেপে শ্রীকৃষ্ণ এবং রাধা জলকেলি করেন বা নৌকা বিহার করেন। এই পুকুর লাগোয়া রয়েছে আরেকটি মন্দির, যে মন্দির গর্ভগৃহে রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী রাধা। শ্রী চৈতন্য এবং রাধা মন্দিরের ঠিক বাম প্রান্তে রয়েছে ভক্তদের জন্য 108 বার হরে কৃষ্ণ জপ করার মঞ্চ। এখানে মাঝখানে একটি হরিমঞ্চ রয়েছে, আর চারপাশে গোল গোল করে 108টি স্থান নির্বাচন করা রয়েছে, যেখানে দাঁড়িয়ে ভক্তরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করে অপার শান্তি লাভ করে। আজকে আমরা মায়াপুর দর্শন শেষ করব মায়াপুর ইস্কন টেম্পলের দর্শন করে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মায়াপুর ইস্কন টেম্পলের প্রবেশ তোরণের সামনে। 1967 সালে আন্তর্জাতিক ইস্কন সংঘের প্রাণপুরুষ এসি ভক্তিবেদান্ত সন্ন্যাসী মহারাজ দ্বারা নির্মিত এই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি বাম হাতে রয়েছে অখণ্ড হরি সংকীর্তন মণ্ডপ। মায়াপুর ইস্কন মন্দির প্রাঙ্গণের ভিতরে রয়েছে এসি ভক্তিবেদান্ত সন্ন্যাসী মহারাজের একটি স্মৃতি মন্দির বা সমাধি মন্দির। এই মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ না, তাই বাইরে থেকে আপনাদের দেখালাম। আপনারা গেলে অবশ্যই ভিতরে প্রবেশ করে এই মন্দির দর্শন করবেন। এর পাশাপাশি ইস্কন মন্দির প্রাঙ্গণে গড়ে উঠছে চন্দ্রোদয় মন্দির, যেটি উচ্চতায় প্রায় 35 তলা এবং এটি সম্পূর্ণ হলে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম হিন্দু মন্দির হিসাবে বিবেচিত হবে। মায়াপুর ইস্কন মন্দির প্রাঙ্গণের ভেতরে রয়েছে প্রচুর ভক্তনিবাস এবং ভোগপ্রসাদের ব্যবস্থা। আপনাদের দেখিয়ে দিই, প্রথমেই আমরা যাচ্ছি গদা ভবনের দিকে।
গদা ভবন, যেখানে একসঙ্গে অনেক ভক্ত থাকতে পারেন। আর এই গদা ভবনের সামনেই রয়েছে একটা বিশাল পার্কিং জোন, অর্থাৎ যারা গাড়ি নিয়ে আসবেন তারা নির্দ্বিধায় এই মন্দির প্রাঙ্গণের ভেতরেই গাড়ি রাখতে পারেন। আমরা এখন গদা ভবনের সামনে চলে এসেছি। খুব সুন্দর করে সাজানো গোছানো এবং চারিদিকে গাছপালা লাগানো অপূর্ব এক প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই গদা ভবনে আপনারা থাকতে পারেন। এখানে 1000 টাকার মধ্যে আপনারা ঘর পাবেন। আর যোগাযোগের নম্বর বা যোগাযোগের ঠিকানা যদি পেতে চান তাহলে অবশ্যই গুগল সার্চ করলে সেগুলো পেয়ে যাবেন। আর এই গদা ভবন ছাড়াও এখানে আরও অনেক রকম থাকার ব্যবস্থা রয়েছে। তার মধ্যে একটি হলো গৌরাঙ্গ কুটির। এখানে রয়েছে মাত্র 100 টাকায় ঘর। আর অবশ্যই সঙ্গে আধার কার্ড বা পরিচয়পত্র রাখবেন। বাইরে থেকে আপনাদের গৌরাঙ্গ কুটিরের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি, কারণ ভেতরে প্রবেশ করে কোনো রকম ভিডিও করার অনুমতি পাওয়া যায়নি। আর এই গৌরাঙ্গ কুটিরের ঠিক বিপরীত দিকে রয়েছে প্রভুপাদ ভিলেজ। নন এসি 1500 টাকা এবং এসি 2500 টাকায় পাবেন। এবার জানাবো প্রসাদ কিভাবে পাবেন। এখানে সকাল দুপুরের যে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদের এখানে কুপন রয়েছে, যেটা একবারে ভজন কুটিরের সামনে রয়েছে। এখানে যেমন 70 টাকা রয়েছে অন্ন, ডাল, ভেজ পকোড়া, রুটি, ড্রাই সবজি, পনির সবজি, এরকমই রয়েছে। এখানেও রয়েছে একটি মহাপ্রসাদের কুপন কাউন্টার, এটা হচ্ছে 60 টাকার কুপন। আর এখানে রয়েছে সাদা ভাত, ডাল, মিক্স সবজি, পনির রসা সবজি, পায়েস এবং মিষ্টি। আজকে আপনাদের একটি অন্যরকম মায়াপুর দর্শন করালাম। মায়াপুরের এমন কিছু জায়গার দর্শন করালাম যেগুলো সাধারণত আপনারা দর্শন করেন না বা এখানকার মানুষ আপনাদের দর্শন করতে উৎসাহিত করে না। আর আজকে শেষ যে দর্শনীয় স্থান অর্থাৎ ইস্কন মন্দির বা চন্দ্রোদয় মন্দির, সেটা দর্শন করে আজকে আমাদের মায়াপুর দর্শন সমাপ্ত হলো। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।